আরে এই মেয়েটা কোথায় গেল? মালতীদি, এই মেয়েটা কোথায় গেছে কিছু জানেন আপনি? আরে ও ফেরেনি এখনো? ঘন্টাখানেক আগে আমি ওকে যেতে দেখেছিলাম। আমি ভাবলাম হয়তো টয়লেট যাচ্ছে। তারপর আমি ঘুমিয়ে পড়েছি, খেয়ালই করিনি যে ও ফেরেনি। রঞ্জনা, এই পেশেন্টের চার্টটা খালি কেন? ডক্টর, পেশেন্ট তো একটা শব্দও বলেনি। ও তো নিজের নামটা পর্যন্ত বলেনি। একটা কাজ করো, বাইরে গিয়ে সব জায়গায় খোঁজো। মেয়েটা আবার কোথাও পড়ে গিয়ে অজ্ঞান হয়ে নেই তো? আশিস, আশিস! হ্যাঁ, কি আছে? কোনো নতুন কেস? না, ওই যে মেয়েটা মনে আছে যে এখানে বসেছিল আর আমি ওকে জেনারেল ওয়ার্ডে নিয়ে গেছিলাম? হ্যাঁ, কি হয়েছে? ও নিজের বেডে নেই। হসপিটালে সব জায়গায় দেখলাম, কোথাও পেলাম না। তুমি কোথাও দেখেছো ওকে? না, আমি তো দেখতে পাইনি। ডক্টর, আমার মনে হয় যে ও শুনতে আর বলতে পারে না। সেই জন্যই এতবার জিজ্ঞেস করার পরেও ও নিজের নামটা বলেনি। আর আমার কেন জানি না এটাও মনে হলো যে ও মানসিকভাবে অসুস্থ। তারপর রিসেপশন থেকে জেনারেল ওয়ার্ডে নিয়ে এসেছো, তাই তো? হ্যাঁ। কিন্তু রিসেপশনে কেউ নিশ্চয়ই ওকে রেখে গেছিল। সেটা তো আমি জানি না ডক্টর, কিন্তু ওকে আমি দেখি ও একটা কোনায় বসেছিল। এই মেয়ে, এই মেয়ে, তুই এখানে কি করছিস? তোর নাম কি বল? ডক্টর, ও কিছু বলেনি, তার জন্য আমি অ্যাডমিশন ফর্মটাও বানাতে পারিনি। জেনারেল ওয়ার্ডে একটা বেড ফাঁকা ছিল, তাই ওকে শুইয়ে দিই। রঞ্জনা, তুমি সঙ্গে সঙ্গে আমাকে জানাওনি কেন? ডক্টর, আপনি মেল ওয়ার্ডে রাউন্ডে ছিলেন, আর তেমন কিছু ইমার্জেন্সি ছিল না। ওর পায়ে শুধু আঁচড়ের দাগ ছিল, আর দেখে মনে হচ্ছিল যেন ভিক্ষে চেয়ে বেড়ায়। ব্যাস, ঘুরতে ঘুরতে চলে এসেছে। ওর ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, আমাকে এক্ষুনি পুলিশে ফোন করতে হবে। আফটার অল আমাদের হসপিটাল থেকে ও উধাও। সালমা রেডি? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি। আমি যাব তোমার সাথে? না না, সবসময় নিজেই তো যাই ডক্টরের কাছে। আমি ম্যানেজ করে নেব ফিরোজ। ঠিক আছে সালমা, অটোতে উঠিয়ে দিই। হুম। রাকেশ, কেমন আছো? আরে আপনাদের দোয়ায় ঠিক আছি। আপনি বলুন, আপনার পিঠের ব্যথা কেমন আছে? আরে ব্যথাটা বেড়েছে। ডক্টর নতুন অয়েন্টমেন্টটা লিখেছেন। ও, এই অয়েন্টমেন্টটা লিখেছে। তোমার ফ্রকেই রক্তের দাগ। কি হয়েছে? নাম কি তোমার? তুমি ঠিক আছো তো?
রাকেশ ভাই, হ্যাঁ বলুন। কি হয়েছে এই মেয়েটার? আরে ও তো মাঝে সাঝেই আসে এখানে, কখনো কখনো বসেও থাকে এখানে। এর ফ্রকে রক্তের দাগ লেগে, কিন্তু কিছু বলছে না ও। কি করে বলবে ও তো কথা বলতে পারে না। দেখুন না, একটু অদ্ভুত লাগছে না? আচ্ছা, আমার একটা স্যানিটারি প্যাড দাও তো। আরে আপনিও, ও কিচ্ছু বোঝে না, পাগল ও। আমরা তো বুঝি, দাও তুমি। ভয় পেও না। জানো এটা কি? পড়ে নাও। আচ্ছা, খিদে পেয়েছে তোমার? খাবে কিছু? ডক্টর ছায়া, এর পায়ে আঘাতের চিহ্ন আর ফ্রকে রক্তের দাগ। মনে হচ্ছে পিরিয়ডসের, কিন্তু এ বুঝতে পারছে না হয়তো। কোথা থেকে এসেছেন আপনি? নাম কি আপনার? ও কথা বলতে পারে না। ঠিক আছে, আমি অ্যাডমিট করে দিচ্ছি আর ড্রেসিংও করে দিচ্ছি। বেচারি তো বুঝতেই পারছে না যে ব্লিডিং হচ্ছে। হ্যাঁ ডক্টর। রঞ্জনা, ওকে অ্যাডমিট করে দাও আর ঘায়ের জায়গাটা একটু পরিষ্কার করে ড্রেসিং করে দাও। ও কথা বলতে পারে না। ঠিক আছে ম্যাম। আরে ম্যাম, আমি তো একে চিনি। আচ্ছা, কে এই মেয়েটা? সেটা তো জানি না, কিন্তু 2 মাস আগে কেউ একে রিসেপশনে ছেড়ে চলে গেছিল, আর আমি ওকে অ্যাডমিটও করিয়েছিলাম। তখনও এই জামাতেই ছিল আর এই অবস্থাতেই ছিল। কিন্তু তখনও ট্রিটমেন্ট হয়নি কেন? ম্যাম, ও ওয়ার্ড থেকে পালিয়ে গেছিল, আর যেহেতু ও কথা বলতে পারছিল না তাই কোনো ডিটেলও ছিল না আমাদের কাছে। ডক্টর দেবেন্দ্র তো পুলিশকেও খবর দিয়েছে। আপনি প্লিজ একে আবার অ্যাডমিট করে নিন। খুব কষ্ট পাচ্ছে মেয়েটা। 2 মাস ধরে একই জামা, একই আঘাত। ওকে এক্ষুনি অ্যাডমিট করে নাও, আর ডক্টর দেবেন্দ্রকে বলে ওকে চেক করে নিতে। চলো, আর এরপর আর পালাবে না, ঠিক আছে? শর্মাজি, আমরা ওকে সামলে নেব। আমি আপনাকে ফোন করব। বেচারি বাচ্চা মেয়ে, 16-17 বছরের হবে। কোনো গরিব ফ্যামিলির মনে হচ্ছে। শর্মাজি, আমি বললাম তো আমরা সামলে নেব। বাইরে অনেক ভিড় আছে, এখন অনেক পেশেন্ট দেখতে হবে। স্যার, ওই মেয়েটার নাম তো এখনো জানা যায়নি। যে ভদ্রমহিলা ওকে নিয়ে এসেছে সে ডক্টর ছায়ার পেশেন্ট। হসপিটালে বাইরে ওকে পেয়েছে, তাই ডক্টর ছায়ার কাছে নিয়ে এসেছে। কিন্তু স্যার, 2 মাস আগের আঘাতের চিহ্ন এখনো আছে, আর ওর জামার উপরে যে রক্তের দাগটা ছিল সেটা এখনো আছে। আরে ও মেয়েটা কোথায় চলে গেল? কোথায় গেল? স্যার, আমি এখানে শুয়েই আপনার কাছে গেছিলাম। ও আবার পালিয়ে যায়নি তো? না, হসপিটালের কোথাও নেই। দ্বিতীয়বারও বেড থেকে বেরিয়ে পালিয়ে যায়, এটা কি করে হতে পারে? আমি কি করে বলবো ম্যাম? আপনার ওই পেশেন্ট যিনি বাচ্চাটাকে সঙ্গে এনেছিলেন, উনি কে? সালমা আক্তার নাম ওর। উনি ওর এখন ট্রিটমেন্ট করাচ্ছেন। আচ্ছা, এরকম ঘটনা ঘটেনি তো? মেয়েটা ওনার পেছন পেছন চলে গেছে? না ডক্টর, ও তো আমার সাথে আসেনি। ও এইভাবে কোথায় যেতে পারে? আপনারা হসপিটালে ঠিক করে চেক করেছেন তো? আগে শর্মাজি, আমরা দেখেছি ও কোথাও নেই। ডক্টর ছায়াও খুব কষ্ট পাচ্ছিল, ওর সাহায্যের দরকার ছিল। আমরা বুঝতে পারছি শর্মাজি, কিন্তু এটা বুঝতে পারছি না যে ও কি করে দুবার পালিয়ে গেল। আপনারা বলেছিলেন ওকে দেখে রাখবেন, আমার চিন্তা করার দরকার নেই। ওর ফ্রকে রক্তের দাগ ছিল, আমার কিছু ঠিক লাগছিল না। আই এম সরি শর্মাজি, আমি পুলিশকে কমপ্লেন করছি। পুলিশের লোক আগেরবার এই কথাই বলেছিল যে কোনো নাম নেই, ফটো নেই, ডিটেল নেই। আপনারা আশা করেন কি করে মেয়েটাকে আমরা খুঁজে পাবো? আমাদের বেখেয়ালে অত্যন্ত বাড়াবাড়ি হয়ে গেছে। পুরো ওয়ার্ড ভরে রয়েছে, আমাকে অন্য পেশেন্টদেরও দেখতে হয়। রঞ্জনা, একবার যখন হয়ে গেছে তখন দ্বিতীয়বার আমাদের সতর্ক হওয়া উচিত ছিল। ওই মেয়েটি অন্যদের তুলনায় কম জোরে, হয়তো মানসিক রোগী। ওই জন্য 2বার পালিয়ে যাওয়া সত্ত্বেও কারোর কোনো মাথা ব্যথা নেই। ওর জায়গাতে যদি অন্য কেউ হতো না, তাহলে তোলপাড় কাণ্ড হতো, আমাদের হসপিটালের রেপুটেশন খারাপ হয়ে যেত। তোমার থেকে বয়স হয়তো একটু বড় হবে ও, রুবিনা, কিন্তু ছোট বাচ্চা মেয়ে। সালমা, হসপিটালে না নিয়ে গিয়ে তোমার চাইল্ড সাপোর্টে ফোন করা উচিত ছিল। আমার কাছে ওদের নাম্বার ছিল না। আর সত্যি কথা বলবো ফিরোজ, আমার ওই সময় ওদের কথা মনেই আসেনি। আমি ওই মেয়েটার তো কোনো না কোনো বাড়ির লোক আছেই।
ও হয়তো বাড়ি চলে গেছে, আর ওনারা তো ওর দেখাশোনা করবেই। যদি এটা হতো, কিন্তু আমার মনে হয় না এটা হয়েছে। ফিরোজ, আমার মনে হয় ওই মেয়েটার কেউই নেই। ওই মেডিকেল শপের ছেলেটা বলছিল মেয়েটা কয়েকদিন ধরেই ওর দোকানের ওখানে বসে আছে একলা। আর নার্সও বলছিল যে ও 2 মাস আগে যখন ওকে দেখেছে ও ওই ফ্রকই পরেছিল, ওই রকমই আঘাতের চিহ্ন ছিল। তাহলে ওটা হসপিটালের গাফিলতি। ওরা দেখেছে যে রোগীর কাছ থেকে কিছু পাওয়ার নেই, তাই ওরা যত্নই নেয়নি। কিন্তু আমি তো গিল্টি ফিল করছি ফিরোজ। আমার ওখানে থাকা উচিত ছিল, অন্তত পক্ষে ওর ট্রিটমেন্ট শুরু হওয়া পর্যন্ত। এখন শুয়েই পড়ো, ওর ভাগ্যে যা আছে তাই হবে। তুমি আমি তো আর পাল্টাতে পারবো না। আমার কপালেও সাহায্য করাই লেখা ছিল হয়তো, যেটা আমি ঠিক করে করতে পারিনি ফিরোজ। যতটা তোমার করার দরকার ছিল ততটা করেছো। আজকালকার দিনে তোমার আমার ভালো মানুষের একটা সীমা আছে। কত লোক তো ওর পাশ দিয়ে চলে গেছে, কিন্তু কেউ তাকাইনি। শুয়ে পড়ো। এটা আমার ভাগ্য ছিল না ওই মেয়েটার, যে আমার চোখে পড়ল। আমি ওর কাছে গেলাম, ওর জন্য চিন্তা করলাম, কিন্তু এখন ওর অবস্থা থেকে চিন্তা হচ্ছে আমার। দুজন অপরিচিতের সম্পর্ক কিভাবে না জানি হয়ে যায়। এটা ভাগ্যের খেলা নাকি অন্য কিছু, নাকি আল্লাহ তাআলার দোয়া? দাদা, অটোটা ঘোরান তো একটু। হ্যাঁ, এখানেই থামুন। কেমন আছো তুমি? হসপিটাল থেকে কেন পালিয়ে এসেছো? আমার সাথে যাবে? চিকিৎসা করাবো তোমার, ঠিক হয়ে যাবে তুমি। যাবে? ফিরোজ, যে মেয়েটা হসপিটাল থেকে পালিয়েছিল, আমি আবার ওর দেখা পেয়েছি। বলেছিলাম না, ভাগ্যের লেখা কেউ খণ্ডাতে পারবে না। চাইল্ড সাপোর্ট সেন্টারের নাম্বার দেবো? আরে কথা হয়েছে আমার, আমি এখনই ওকে নিয়ে ওদের অফিসে যাচ্ছি। সালমাদি, আপনি ওকে এখানে এনে খুব ভালো করেছেন। আচ্ছা, ওর ফ্যামিলির কারুর সম্পর্কে কোনো ইনফরমেশন আছে নাকি? আগে না, আমার মনে হয় এই সময় সবথেকে বেশি প্রয়োজন মেয়েটার চিকিৎসার। এর পায়ে আঘাত লেগেছে, আর আমার মনে হয় এর পিরিয়ডসও হচ্ছে। আমাদের একজন কনসাল্টিং গাইনি আছেন, উনি এখনই আসবেন। উনি ইনিশিয়াল এক্সামিনেশন করলে সব জানা যাবে। আমি এর জন্য কিছু জামা কিনতে চাই। তার প্রয়োজন নেই, সেসব আমরা অ্যারেঞ্জ করে নেব। আপনি ওকে এখানে নিয়ে এসেছেন, সেটাই অনেক বড় ব্যাপার। ম্যাম, ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। খুশবু ম্যাডাম, আপনার কনসাল্টিং গাইনি এখনো পৌঁছয়নি? এখনই এসে পড়বেন, আপনি বসুন না। সালমাদি, যে অ্যাটেন্ডেন্ট ওর জামা কাপড় চেঞ্জ করেছে, সে বলল যে ওর পিরিয়ড চলছে না। কিন্তু ওর ফ্রকে রক্তের দাগ লেগে আছে, আপনিও দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। এমনিতে ডাক্তার এসে এক্সামিন করলে তারপরেই কিছু কনফার্ম করা যাবে। কিন্তু অ্যাটেন্ডেন্ট বলছিল যে মেয়েটার প্রাইভেট পার্টে কোনো আঘাত আছে, গভীর আঘাত। হ্যালো সোনা, আমার নাম ঋতু।
তোমার নাম কি বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি শুধু একবার তোমায় চেক করব, হ্যাঁ? তারপর ভালো ভালো খাবার আনাবো, শরবত খাবো আমরা। না না, কিছু না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। লক্ষ্মী মেয়ে, শোনো শোনো, আরে আরে শোনো, আরে কিচ্ছু হয়নি, শোনা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ওঠো ওঠো, একদম ভয় পেও না। এই ডক্টর আন্টি তুমি ঠিক করে দেবে, কিচ্ছু কষ্ট হবে না তোমার, ব্যাস একটুখানি। হ্যাঁ, শুয়ে পড়ো শোনা, শুয়ে পড়ো। আস্তে। আমরা সবাই তোমার বন্ধু। বন্ধু মানে জানো তো? আমি শুধু একবার তোমায় চেক করব, হ্যাঁ? ঠিক আছে? খাবার আসছে, হুম, ভালো করে খাবো, সব ঠিক হয়ে যাবে, সব। ভালো করে খাবো, সব ঠিক হয়ে যাবে, সব। দাগটা কিন্তু পিরিয়ডের রক্তর নয়, আনন্যাচারাল রেপ হয়েছে, আর খুব বাজেভাবে রেপ করা হয়েছে। এটা আজকাল না, বেশ কিছুদিন আগের, কিন্তু ঘাটা এখনো আছে। তাহলে এখন এটা পুলিশ কেস? হ্যাঁ একদম, আর আনন্যাচারাল রেপ হয়েছে। বেচারি কথা বলতে পারে না, তাই কাউকে বলতেও পারিনি। খুশবু, এক্ষুনি পুলিশকে খবর দাও, আর একজন সাইকিয়াট্রিস্টকেও। কারণ আমার মনে হয় এই মেয়েটি শুনতেও পায় আর হয়তো বলতেও পারে, কিন্তু আমার মনে হয় এই দুর্ঘটনার শকের ফলেই ও চুপ করে আছে। আর হ্যাঁ, তুমি নিশ্চয়ই নোটিস করেছো ওর যথেষ্ট বডি কোঅর্ডিনেশনে প্রবলেম হচ্ছে। হয়তো ছোটবেলা থেকেই ছিল, কিন্তু আরেকবার ডিটেলস এক্সামিন করে নাও। আমাদের সেন্টারের কনসাল্টিং সাইকিয়াট্রিস্ট হচ্ছেন পারমিতা আস্থানা। উনি ওকে অবজার্ভ করছেন। উনি বলেছেন আর একটা দিন লাগবে। মেয়েটা যে রেপ্ট হয়েছে এটা কনফার্মড? হ্যাঁ স্যার, আমাদের সেন্টারের কনসাল্টিং গাইনোকোলজিস্ট ডক্টর ঋতু, উনি ওনার রিপোর্ট শিগগিরই পাঠাবেন। ডক্টর, মেয়েটা এখনো কিছু বলেনি, মানে কিছুই বলেনি। ম্যাডাম, ওকে যখন 1 সপ্তাহ আগে পেলাম তখন ওকে বাবুরাম চৌধুরী জেনারেল হসপিটালে অ্যাডমিট করিয়েছিলাম, তখনও ওই কিচ্ছু বলেনি। দেখুন, যেহেতু মেয়েটার ব্যাপারে আমরা এখনো কিছুই জানি না, যতক্ষণ ওর ফ্যামিলিকে ট্রেস করতে না পারছি, আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। কমপ্লেনটা করা হবে আপনার নাম করে। আপনি রাজি এতে? হ্যাঁ আমি রাজি স্যার, তবে মেয়েটা যেন সুবিচার পায়। দুদিন অবজারভেশনের পর দেখা যাচ্ছে পেশেন্টের মাইল্ড সেরিব্রাল ডিসকর্ডিনেশন হয়েছে। এটা জন্মসূত্রেও হতে পারে, আবার ব্রেন ইনজুরির দ্বারাও হতে পারে। আর হ্যাঁ, ওর মোটর রিফ্লেক্সেসও এফেক্টেড। ডক্টর, মেয়েটা কি কথা বলতে পারে? নিজের নাম বলেছে কি? দেখুন, ও আপাতত কিছু বলতে পারছে না, কিন্তু হ্যাঁ, ও ডেফিনেটলি শুনতে পাচ্ছে। আপাতত ট্রমার কারণে শকে আছে, আর মুখ থেকে একটা শব্দও আচ্ছা, বেরোচ্ছে না। এমন কোনো উপায় আছে কি যেটা দিয়ে আমরা ওর নাম বা ঠিকানাটা জানতে পারি? দেখুন, এই প্রসেসে তো একটু টাইম লাগবেই, আর চান্সও আছে কথা বলার। হ্যাঁ, এটা হয়তো হতে পারে যে ওর সেরিব্রাল ডিসকর্ডিনেশনের জন্য স্পিচটা হয়তো ক্লিয়ার নয়, কিন্তু কালকে যখন ওকে ওষুধ দিতে যাচ্ছিলাম তখন ও কিছু বলার চেষ্টা করছিল। এই নাও, ওষুধটা খেয়ে নাও। ওষুধ তো খেতেই হবে, নাও, মুখ খোলো। কাল প্রথমবার ওর আওয়াজ শুনলাম। আমি বিশ্বাস করি ও আবার বলতে পারবে। তাহলে প্রথমে আমাদের কি করা উচিত? সবচেয়ে প্রথমে ওর একটা টেস্ট করব আমরা, যার মাধ্যমে ওর বয়সটা জানতে পারবো। ওকে দেখে তো মনে হয় বাচ্চা মেয়ে, কিন্তু আমার মনে হয় যথেষ্ট বড়। জানি না কোথা থেকে এসেছে মেয়েটা। অবশ্যই নিম্ন মধ্যবিত্ত পরিবারের। মা বাবা পড়াশুনো জানে না, ওই জন্য ও কমপ্লেক্স স্ট্যাটাসটা বুঝতে পারেনি। এটাই স্বাভাবিক ব্যাপার।
আর কমন পাবলিক এগুলো বুঝতে পারে না, আর সমস্ত মানসিক ব্যাপারকেই পাগল বলে চালিয়ে দেয়। কোনো না কোনো উপায় ওই মেয়েটার থেকে কিছু ইনফরমেশন তো বার করতেই হবে। অল্প হলেও কিছু তো চাই আমাদের ইনভেস্টিগেশনের জন্য। এর কাছ থেকে ইনফরমেশন বের করা অত সহজ হবে না, কিন্তু হ্যাঁ একটা কাজ করা যায়। আমি দুজন ইয়াং মেয়েকে জানি, নিধি আর অবন্তিকা। ওরা দুজনেই স্পেশালিস্ট, আর ওরা এই ধরনের পেশেন্টকে ডিল করে। আর ওদের সাহায্যে যদি মেয়েটি রিকভারি করে, আর এটাও হতে পারে যে ওর ফ্যামিলি আর দোষীদের সম্পর্কে ইনফরমেশনও পাওয়া যাবে, তাহলে তো কথাই নেই। স্যার, এর জন্য যা খরচ হবে আমি পে করে দেব। না সালমাদি, এখন এই সব খরচই চাইল্ড সাপোর্ট সেন্টার বেয়ার করবে। কিন্তু মেয়েটা যেন সুবিচার পায়। যে এর সাথে এই জঘন্য ঘটনা ঘটিয়েছে সে যেন কড়া শাস্তি পায়। স্যার, আমি আপনার কমপ্লেনেন্ট। আপনার যা মনে হয় আপনি তাই করুন এই মেয়েটার দোষীকে ধরার জন্য। এটা আমাদের কঠিন কেসগুলোর মধ্যে অন্যতম ছিল। আমাদের কাছে ভিকটিমের ব্যাপারে কোনো তথ্য ছিল না, শুধু একটাই জানতাম যে ওর রেপ্ট হয়েছে। এই দুটি মেয়ে, একজন নিধি আর অন্যজন অবন্তিকা, এই ভয়ঙ্কর ব্যাপারটার সম্পর্কে তথ্য জানার জন্য একটা বিশেষ ভূমিকা নিতে চলেছিল। আর একজন মহিলা, যার সাথে ওই মেয়েটির কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না, সে এই মেয়েটাকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্যে সবকিছুর জন্য প্রস্তুত ছিল। বিষয়টা আমাদের হাতের মধ্যেই থাক বা হাতের বাইরে, এই কেসের অপরাধীরা এটা পরিষ্কার জানতো যে তাদের এই জঘন্য অপরাধ কখনো সামনে আসবে না। নাম আর ডিটেলস জবে পাবো দেখা যাবে। এই মুহূর্তে ছবিটা তো হাতে রয়েছে, যোধপুরে এটা সার্কুলেট করে দাও। স্যার, জামা কাপড় থেকে খুব গরিব ঘরের মনে হচ্ছে। আমরা কেসের স্টার্টিং এখান থেকেই করতে পারি। আর স্যার, আমি সব মিসিং কমপ্লেনগুলো দেখছি। এই বিষয়টার পসিবিলিটি রয়েছে যে কেউ হয়তো মিসিং কমপ্লেন লেখায়নি, বাড়ির লোকরা হয়তো নিজেরাই ওকে ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে ওর বাবা মা, ওর অভিভাবক, সবকিছু আমরাই। কোনো শর্তেই আমরা ওকে নেগলেক্ট করব না, আর ওই অপরাধীদেরও ছাড়ব না। কপিস বানাও, পোস্টার ছড়াও, যোধপুরের প্রত্যেক কটা গলিতে এর ছবি পুরো দেয়ালে টাঙিয়ে দাও। আমার নাম নিধি। আর আমার নাম অবন্তিকা। সকাল থেকে তুমি কিছু খেয়েছো? কিছু খেয়েছো? কি খেয়েছো? পোহা। আচ্ছা, আমার নাম যেমন নিধি, ওর নাম অবন্তিকা, তাহলে তোমার নাম কি? আচ্ছা, কেননা আমরা দুজনেই ওকে একটা নতুন নাম দিই। কি নাম দেওয়া যায়? তোমার কোনো নাম ভালো লাগে? যেমন শ্রুতি। আরতি? না না। আশা? আশা নামটা ভালো না? হ্যাঁ, পছন্দ তোমার আশা নামটা? ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা তোমায় আশা বলবো। ঠিক আছে। আচ্ছা, তুমি সকাল থেকে আর কি কি করলে? আচ্ছা শোনো, এখন আমরা যাচ্ছি, আবার আসবো। বাই। বাই। আশা। আশার সব টেস্টের রেজাল্ট চলে এসেছে। ওর বয়স এখন 22 বছর। কিন্তু ওকে 16-17 বছর মনে হয়। সেটা হয়তো ওর অসুখের জন্য, কিন্তু সাবালিকা। এখনো ও কিছু বলতে পেরেছে? অবন্তিকার নিধি কথা বলছে, কিছু তো বলেনি, কিন্তু আগে থেকে ভালো শোনে, বোঝে, রিয়্যাক্টও করে। কাপড়ে লেগে থাকা ব্লাড সেলসগুলো আমি আইসোলেট করেছি, এটা মেয়েটারই। কিন্তু কালপ্রিটের সিমেন্টসের চিহ্ন আমি ফ্রকের ওপর পাইনি, আর এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যানালিসিস। আর এই রিপোর্ট অনুযায়ী ফোর্সফুলি, জোর করে, আনন্যাচারাল রেপ হয়েছে। কিন্তু এই ঘটনা রিসেন্ট নয়, এই ঘটনাটি কমপক্ষে 2 থেকে 3 মাস আগেকার। আমরা পুরো যোধপুর স্ক্যান করেছি, কিন্তু কোনো ক্লু পাইনি যে এই মেয়েটাকে। স্যার, মনে হয় আশা যোধপুরেই থাকে না।
অন্য কোথাও থাকে, আর এখানে এনে ওকে কেউ ছেড়ে দিয়েছে হয়তো। অসীম বাইরে মানে? পুরোটাই তো ভারত। আমরা ওদের কোথায় খুঁজবো আর কিভাবে? আশা, এটা আমাদের যোধপুরের সব থেকে ভালো রেস্টুরেন্টের খাবার। দেখো কত ধরনের সবজি আছে, রুটি, ডাল, পাঁপড়। খেয়ে দেখো। ভালো খেতে। তুমি খাবারের মধ্যে কোন জিনিসটা পছন্দ করো? কোনো এমন ফেভারিট ডিশ যেটা আমরা তোমার জন্য আনাতে পারি, যেটা তোমার বাড়িতে রান্না হয়? ও ও ও ও ও কোনো মিষ্টি নাকি কোনো সবজি? আচ্ছা আশা, তুমি কি নিরামিষ খাও নাকি নন ভেজও খাও? যেমন কি চিকেন, মাটন? পোলাও বা বিরিয়ানি? বিরিয়ানি? তুমি বিরিয়ানি পছন্দ করো? চিকেন বিরিয়ানি রায়তার সাথে? আস্তে আস্তে খাও আশা, এই সবটা শুধু তোমারই। আরাম করে খাও। আমরা এখনো তোকে আশা নামেই ডাকছি। এখন তো নিজের আসল নামটা বল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে বলো। এখন আরাম করে খাও, ঠিক আছে? সালমা ম্যাডাম 3 দিন থেকে চিকেন বিরিয়ানি বানিয়ে আনছেন, আর এই আশা সবটা খেয়ে নেয়, দুবেলা খায় খুব আনন্দের সাথে। এতে আলাদা করে কোনো প্রুফ পাওয়া যায় না। চিকেন বিরিয়ানি পছন্দ করলেই মেয়েটা মুসলিম সেটা কথা নয়। ম্যাডাম ও আগে থেকে অনেক বেশি করে বলার চেষ্টা করছে। আমরা ওকে ওর নামও জিজ্ঞেস করি, ও নিজের নামটাও বলার চেষ্টা করছে। ক্লিয়ারলি বোঝাও যাচ্ছে। ব্যাস আর কিছুদিনের মধ্যেই হয়তো বলবে। আমরা ডিরেক্টলি রেপিস্টের নাম জিজ্ঞেস করতে পারি না ওকে? না না ম্যাডাম, যদি এরকমটা করেন তাহলে আমাদের পরিশ্রম পুরো জলে যাবে। ও আবার আগের অবস্থায় যাবে। দেখো, তোমরা দুজন তো চেষ্টা করছো আশাকে দিয়ে কথা বলাবার, কিন্তু তোমরা শিওর এ বিষয়ে যে ও কথা বলবে? এরকম তো হতে পারে যে ও কথাই বলতে পারে না। হয়তো সেটা হতেও পারে, কিন্তু এই মুহূর্তে আশাকে ন্যায় বিচার দেওয়ার থেকে জরুরি ওকে সুস্থ করে তোলা। ওর অবস্থা মোটেও ভালো নেই ম্যাডাম। আমরা কেস সলভ করার তাড়াহুড়োয় আশার সঙ্গে কিছু খারাপ করতে পারি না। আমরা অন্য কেসে ব্যস্ত হয়ে পড়ি। আশার কেসটাতে ব্যাস এটাই আশা ছিল যে ও কোনোদিন না কোনোদিন কথা বলবে। আমরা আমাদের তরফ থেকে সব রকম চেষ্টা করছিলাম আশার আসল পরিচয়টা জানার, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেক সপ্তাহেই আমরা যেন ক্রমশ হতাশ হয়ে পড়ছিলাম। কিন্তু হঠাৎ করেই ভাগ্য আমাদের সঙ্গ দিল। সে আমাদের সামনে একটা সূত্র তুলে ধরল। আশা, আমি খুশবু দিদিকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি কিছুদিন থাকতে পারো আমাদের সঙ্গে, আর উনি বলেছেন হ্যাঁ। ছোট ছোট বাচ্চারা থাকে, সকালে বাবা মা নিজের বাচ্চাদের ছেড়ে দিয়ে যায়, ওরা ওখানেই খেলে। তুমি আমাদের সাথে যাবে? আর সালমা ম্যাডামও বলছিলেন উনি তোমার সঙ্গে দেখা করতে আসবেন রোজ। আচ্ছা আশা, তোমার বাড়িতে কে কে আছে? মা আছে, বাবা, ভাই তো অবশ্যই আছে, বোন। তোমার মনে পড়ে ওনাদের কথা? আচ্ছা তুমি যোধপুরে থাকো না, না আশা? তাহলে কোথায় থাকো? আশা, এই বইতে অনেক ভালো ভালো ছবি আছে আলাদা আলাদা জায়গার। এর মধ্যে থেকে তোমার যে জায়গাটার কথাই মনে পড়বে সে ব্যাপারে আমরা কালকে তোমায় জিজ্ঞেস করব, ঠিক আছে? টাটা আশা। আরে বাহ, তুমি চাও আমরা থাকি? কিন্তু আজ আর সময় নেই, কাল আমরা অনেকক্ষণ থাকবো।
ওকে আজ একদম সময় নেই, তাই জন্য প্লিজ কাল আমরা অনেকক্ষণ থাকবো। রুকসার, আরে বাহ, তোমার নাম তাহলে রুকসার, তাই না? এটা তো ভীষণ মিষ্টি নাম। আচ্ছা রুকসার, দেখো আমি আর অবন্তিকা যেমন যোধপুরে থাকি, তেমন তুমি কোথায় থাকো? বাড়ি কোথায় তোমার? স্যার, স্যার ফাইনালি আশা কথা বলেছে, ওর আসল নাম রুকসার। সুপার। তাহলে সার্চ অপারেশনটা মুসলিম কমিউনিটিতে করতে হবে। স্যার, যোধপুরের সমস্ত মুসলিম এলাকায় মেয়েটার পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাতে শুধু ফেসটাই একটা নাম পেল। কোনো সাহায্য হলো কি? হয়তো ও যোধপুরের নয়। এই দুটো মেয়ে নিধি আর অবন্তিকা ভালো কাজ করছে। এরা নিশ্চয়ই আশার থেকে, আই মিন রুকসারের থেকে কিছু না কিছু বার করবে। বাবা মা, ভাই বোন, বাড়ির ঠিকানা, কিছু না কিছু ও নিশ্চয়ই বলবে। শুনে খুব ভালো লাগছে, ওর নামটা বলেছে। সত্যি খুশির কথা। এখন তো আমার পুরো কনফিডেন্স আছে যে রুকসার নিজের ব্যাপারে আরও ইনফরমেশন দিতে পারবে। আমার পুরো কনফিডেন্স আছে যে রুকসার নিজের ব্যাপারে আরও ইনফরমেশন দিতে পারবে। এই দেখো রুকসার, এটা হলো রাজস্থান, আর এই সবগুলো হলো বাকি সব রাজ্য। তুমি কখনো ইন্ডিয়ার ম্যাপ দেখেছো? স্কুলে গেছো কখনো? আর এটা হলো আমাদের যোধপুর। তোমার মনে আছে রুকসার যে তুমি যোধপুরে কোথায় থাকতে? বাড়ি কোথায় তোমার? তোমার পাড়া, যেমন মমিন পাড়া, দরগাগলি বা বরকতনগর, কবিরনগর, প্রতাপনগর। কোনো মসজিদ মনে পড়ছে? কোনো মাদ্রাসা, কোনো কিছু রুকসার? বা তোমার বাড়ির পাশের কোনো মাঠ, কোনো দোকান? রুকসার, তোমাকে বাইরে থেকে কেউ যোধপুরে এনেছিল না? কি করে এসেছিলে তুমি? ট্রেনে করে, বাসে করে? অটো? অটো? তুমি অটো রিকশায় এসেছিলে? কোথা থেকে এসেছিলে অটো রিকশায়? আর কে ছিল তোমার সাথে? আপা। মোহামেডানরা দিদিদেরকে আপা বলে। আপা? তার মানে তোমার বড় দিদি আছে, ওর সাথে এসেছিল অটো রিকশায়? সাবধানে। দেখে দেখে। সালমা? সালমা ম্যাডামকে আপা বলছো? কিন্তু রুকসার, সালমা দিদি তো তোমাকে এখানে নিয়ে এসেছিল, সেন্টারে। তোমাকে যোধপুরে কে নিয়ে এসেছিল? তুমি কোথা থেকে বিলং করো? এই দেখো, জয়পুর, নাগর, না আজমির, অথবা তুমি হয়তো যোধপুরেই থাকতে। এখান থেকেই, তাই না? তুমি পড়তে পারো রুকসার? স্কুল গেছো কখনো তুমি? রুকসার, আরও অনেক জায়গা আছে। এই দেখো, জয়সলমের, বিকানের। বিকানের? বিকানের নাকি জয়সলমের?
তুমি জয়সলমেরে থাকো। জয়সলমের, তাই না? ওই যে যেখানে একটা বড় কেল্লা রয়েছে, ওটাই তো? ও বেশি জোর কিন্তু জয়সলমেরের দিকেই দিচ্ছে, কিন্তু আমরা এখনো কিছু পাকাপাকিভাবে বলতে পারবো না। জয়সলমীরের কোনো জায়গার কথা বলেছো ওকে? কেল্লার ব্যাপারে জিজ্ঞেস করলাম, কিন্তু একদম ব্ল্যাঙ্ক। জয়সলমেরের ফটোও দেখালাম, কিন্তু নো রেসপন্স। কোনো ব্যাপার না, আমরা জয়সলমীরের স্ক্যানিং শুরু করছি। তোমরা দুজন ওর সঙ্গে কথা বলে যাও, আরো গভীরে যাও। ওর প্রত্যেকটা শব্দ আমাদের কাছে দামি। রুকসারের টাইটেল কি? খান, আহমদ, বাকি কিছু বলেছে ও? নিজের ফ্যামিলির ব্যাপারে কিছু বলেছে ও? না ম্যাডাম, ভীষণ স্লোলি রিয়্যাক্ট করে। কিন্তু একটা গুড নিউজ আছে স্যার, একটার থেকে বেশি শব্দ বলছে, যেটাতে ক্লিয়ার যে ও কথা বলতে পারে। চান্স নিয়ে দেখি অশ্বিন, এতটা যখন এগিয়েছে আর পিছনে ফিরবো না। জয়সলমীরের টিম অ্যাক্টিভেট করো। ইয়েস স্যার। একে আমি আগে কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু মনে পড়ছে না কোথায় দেখেছি। মাথায় আরেকটু জোর দিয়ে ভাবো, মেয়েটিকে যোধপুরে পাওয়া গেছে আর মানসিকভাবে একটু দুর্বল। শুধু এইটুকুই বলতে পারে যে ওর নাম রুকসার। আমি একে কোথাও না কোথাও বসে থাকতে দেখেছি, কোনো রাস্তায় অথবা কোনো দরগায়, হয়তো ভিক্ষে করছিল। যদি ওর এইটা মনে থাকে যে মেয়েটা ভিক্ষা চাইছিল, তবে জয়সলমীরের ভিখারি মাফিয়াকে এক্ষুনি চার্জ করো আর ওকে বলো এক একটা বাড়িতে ভালো করে তল্লাশি করতে। ভারী অদ্ভুত ব্যাপার স্যার, আমি এখানে সব ভিখারির দলে খোঁজ নিয়েছি, স্টেশন চত্বরে, টুরিস্ট স্পটে, কেল্লার আশেপাশে। স্যার প্রত্যেক দলে কেউ না কেউ এটা বলছে এই যে এই মেয়েটাকে কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে আর মেয়েটা কে এটা কেউ বলতে পারছে না। বাড়মের? এখন রুকসার বলছে ও বাড়মেরের? হ্যাঁ স্যার, কিন্তু এই ব্যাপারে আমরা কেউ প্রম্পট করিনি, ও নিজের থেকে বলল এটা। ব্যাপারটা এরকম নয় তো যে রুকসার মেরেতে কনফিউজড হয়ে যাচ্ছে? জয়সলমের, বাড়মের হতেই পারে স্যার, আমরা ভীষণ কনফিউজড ওর রেসপন্স নিয়ে। কিন্তু স্যার আমি যেমনটা প্রথমে বলছিলাম যে এই বার্মের শব্দটা প্রথমে ওই বলে। রুকসার, আমরা জয়সলমেরে তোমার বাবা মাকে খুঁজছি। তুমি কি বলতে পারো যে কোন পাড়ায় তোমার বাড়ি আছে? স্টেশনের কাছে, কোনো কেল্লার কাছে, যে কোনো শপ, কোনো হোটেল হয়তো আছে আশেপাশে, কিছু একটা। বার্মের? রুকসার, তুমি বার্মেরে থাকতে? কিন্তু রুকসার বার্মের তো জয়সলমেরের মধ্যে পড়ে না। তুমি তো আগে জয়সলমের বলেছিলে, তাই না? ওটা জয়সলমের থেকে অনেক দূরে, অনেকটাই দূর। এই দেখো রুকসার, এটা জয়সলমের আর এটা বার্মের, দুটোর মধ্যে অনেকটা দূরত্ব। বার্মের। সো তোমাদের মনে হচ্ছে রুকসার বাড়মেরের? স্যার ও এমনি এমনি বার্মেরের নাম বলতো না, আমরা তো এই নামটা উচ্চারণও করিনি। আমার তো মনে হচ্ছে স্যার আজকাল ও নিজে থেকে আমাদের সাথে কমিউনিকেট করছে। রুকসার বলছে ও বাড়মেরের। জয়সলমীর তো খোঁজা হলো স্যার, বার্মেরটাও দেখে নেওয়া যাক। কারেক্ট। আমাদের তল্লাশি ততদিন শেষ হবে না যতদিন না রুকসার আর তার অপরাধীদের খোঁজ পাচ্ছি। রুকসার খোঁজ করতে আমরা তো বাড়মেরে পৌঁছলাম, কিন্তু জয়সলমেরে আমরা সার্চ অপারেশন পুরোপুরি বন্ধ করিনি। আমরা কোনো চান্স নিতে চাইছিলাম না, কারণ রুকসার তো জয়সলমেরের নামও করেছিল। কিন্তু রুকসার ব্যাপারে কোনো তথ্য পাওয়ার আগেই আমরা অন্য একটা তথ্য পেয়ে গেলাম।
নিধি, আজ একজন স্টাফ মেম্বারের জন্মদিন, তাই সবার জন্য আইসক্রিম আনিয়েছে, এই নাও। আরে বাহ, আমরা তো আগে কখনো রুকসারের জন্য আইসক্রিম আনিনি। কি হলো? রুকসার, রুকসার, কি হলো? কি হলো বলো? কি হয়েছে? রুকসার, রুকসার, শান্ত হয়ে যাও রুকসার, শান্ত হও। আস্তে, শান্ত শান্ত হও রুকসার, চুপ করো, কিচ্ছু হয়নি রুকসার। আস্তে। কি হয়েছে বলো, কি হয়েছে? দেখো, কেন? ভুল হয়ে গেছে। তুমি আইসক্রিম পছন্দ করো না? না, কেউ আইসক্রিম নিয়ে আসবে না এখানে। সরাও আইসক্রিম, নিয়ে যাও এখান থেকে এক্ষুনি আইসক্রিম। আমি নিয়ে কেউ যাচ্ছি। নিয়ে আসবে না এখানে এরপর থেকে আইসক্রিম। কেউ নিয়ে আমি আসবে নিয়ে না বাবু যাচ্ছি। এখানে আর আইসক্রিম। শান্ত, শান্ত হয়ে যাও। আস্তে, শান্ত, আস্তে। শান্ত। আইসক্রিমের কিছু কানেকশন আছে। ওকে এমন কিছু বলেছে যে কোনো আইসক্রিমওয়ালা ওর সঙ্গে কোনো আসলে এক্স্যাক্টলি এমনটাও বলতে পারিনি। কিন্তু আইসক্রিম দেখে রুকসার খুবই ভায়োলেন্ট হয়ে গিয়েছিল, খুব রেগে গেছিল। আইসক্রিমের রেপের সঙ্গে কিছু কানেকশন আছে। ওর আচরণগুলো দেখে তো তাই মনে হচ্ছিল। তবু বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যে আমি আর নিধি মিলে একটা এক্সপেরিমেন্ট করি। শান্ত হও। রুকসার, আস্তে। তোমার আইসক্রিম ভালো লাগে না নাকি ভয় লাগে তোমার? বলো রুকসার, কিছু মনে পড়ছে তোমার? তারপর আমরা ওর সামনে আসল টপিকটা খুললাম, রেপের। রুকসার, যখন আমাদের তোমার সঙ্গে প্রথম দেখা হয়, তোমার জামায় রক্ত ছিল, এইখানে পায়ের মাঝখানে আঘাত ছিল, গভীর আঘাত, রক্তও বেরোচ্ছিল রুকসার। এই জন্য তোমার রাগ হচ্ছে না? হ্যাঁ রুকসার, সেই জন্যই কি তুমি আইসক্রিম দেখে ভয় পাচ্ছ? কেউ কি তোমাকে আইসক্রিম খেতে ডেকেছিল? কিছু খারাপ করেছে? ব্যথা দিয়েছে এখানে? কে ছিল ও রুকসার? কে ছিল? ও কি তোমার জন্য কখনো আইসক্রিম কিনেছিল নাকি নিজে আইসক্রিম বিক্রি করছিল? বলো রুকসার, ইশারা করো। হয়তো ওর নিজের এলাকার কোনো আইসক্রিমওয়ালা হবে। হ্যাঁ, কিন্তু কোন এলাকা, কোথাকার এলাকা? জয়সলমীরের না বাড়মেরের, সেটাও এখনো জানতে পারিনি আমরা। স্যার, সবটা জানতে পেরে যাব। আমরা এত দূর পৌঁছে গেছি। আর রুকসার মিথ্যে বলছে না, কোনো মন গড়া গল্প বানাচ্ছে না। ও আমাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছে, ডেসপারেট সিগন্যাল পাঠাচ্ছে। আর আমাদের ওই সিগন্যালগুলো মিস করা উচিত নয়। হ্যাঁ অশ্বিন, বলো। স্যার, এই রুকসার যে বার্মের আর জেসলমিরের নাম নিচ্ছিল, একদম ঠিকই বলছিল স্যার। কিছু খবর পেলে? জেসলমির থেকে খবর এসছে, রুকসারের বাড়ির লোক জেসলমিরেই থাকে। আরে এ পাগলি যোধপুরে কি করে পৌঁছে গেল? চিনিস একে? এ জয়সলমীরের? হ্যাঁ হ্যাঁ, এখানকারই ও। সবাই ওকে পাগলি পাগলি করে রাগাতো। এর বাবা আছে, মা আছে, দিদি আছে, জামাইবাবু আছে, যেখানে আমি প্লাস্টিকের বোতল ফতল সব জড়ো করে রাখি সকালে বিক্রির জন্য। আর এদের পরিবারের সবাই ওইখানেতেই ভিক্ষা করতো। তো এখন কোথায় চলে গেল ভিক্ষে করতে? যোধপুর? আমি শুনেছিলাম বারমের গেছে। এই পাগলির বড় দিদি আছে না, সায়রা, ওর স্বামী হলো রিজওয়ান। ও আমার মতো ওই বোতল আর কৌটো ফৌটো জড়ো করতো। ওর মায়ের নাম কি যেন? হ্যাঁ, নাদিরা। আর বাবার নাম ছিল ইনায়ত। আমরা কেসের স্টার্টিং এখান থেকেই করতে পারি। বাড়মেরের পুরো এলাকা খোঁজো। নিধি, অবন্তিকা, তোমরা একদম ঠিক। রুকসার জয়সলমীর আর বাড়মের এই জন্যে বলেছিল যে ও দুটো শহরের সঙ্গেই কানেক্টেড। ও প্রথমে জয়সলমীরে থাকতো, তারপর বাড়মেরে এসেছিল। স্যার, রুকসারের পরের সিগন্যালটা ছিল কিন্তু রেপিস্টকে নিয়ে। আই এম সর যে এর আইসক্রিমের কোনো কানেকশন আছে। বার্মেরের কোনো আইসক্রিমওয়ালা হতে পারে, হতে পারে ওর পরিবারের লোক বলতে পারবে। তোর বাচ্চার ভালো হোক। দে দে, গরিব খেয়ে বাঁচবে রে। আল্লাহর নামে দিয়ে দে, আল্লাহর নামে দে, আল্লাহর নামে। ভাঙা জিনিসপত্র দিয়ে দাও, ভাঙা জিনিসপত্রওয়ালা, ভাঙা জিনিসপত্র দিয়ে দাও।
লোহালা। হানিফ দাদা, সিঙ্গারা দাও তো। তোর নাম নাদিরা না? তুই কে রে? একে চিনিস? বল তুই কে? আমি যেই হই, তুই এটা বল, তুই একে চিনিস তো? এটা তোর মেয়ে রুকসার, তাই তো? কি সব বকছিস তুই? তুই জানিস তো তোর মেয়ের সাথে কি হয়েছে? কোথায় তোর মেয়ে রুকসার? ওর কবরে আছে, মরে গেছে রুকসা। আমরা শেষ পর্যন্ত রুকসার মা নাদিরার কাছে পৌঁছলাম, যে বলছিল তার মেয়ে রুকসার এই পৃথিবীতে আর নেই। স্যার, আমি রুকসারের মা নাদিরার কাছে পৌঁছে গেছি, কিন্তু এ তো দেখি অন্য কিছুই বলছে। এ বলছে যে রুকসার মারা গেছে। মুস্তাক, রুকসারের মা মিথ্যে কথা বলছে। ও খুব ভালো করেই জানে যে ওর মেয়ের সঙ্গে কি হয়েছিল। বোধহয় ও খুনির ব্যাপারে অনেক কিছু জানে। ওকে যেতে দিবি না। হ্যাঁ স্যার। এ নাদিরা, দাঁড়া। এই! এই! এই, দাঁড়া, দাঁড়া। এই! এইভাবে কি করে পারলো হাত থেকে? মুস্তাক এইটুকুনি করতে পারলো না? স্যার, মুস্তাক আমার সঙ্গেই ফোনে কথা বলছিল। বোধহয় ততক্ষণেই ওর মা পালিয়েছে ওখান থেকে। স্যার, ওর মা বোধহয় বুঝে গেছিল। মুস্তাক বেশ অনেক দূর অব্দি ওর পিছু নিয়েছিল, কিন্তু ব্যাস হাওয়া হয়ে গেল। আর অন্য লোক তো ছিল ওর ফ্যামিলিতে, বাবা, বড় বোন, জামাইবাবু, তারাও তো ওখানে নিশ্চয়ই আছে। স্যার, ও তো ভিখারি, ওদের তো প্রপার ঠিকানা হয় না। মুস্তাক বলছিল যেখানে বেশি ভিক্ষা পাওয়া যায় সেখানে ওরা ডেরা বানিয়ে থেকে যায়। আর নাদিরাকে তো বাই চান্স পেয়ে যায় মুস্তাক। অনেক হয়েছে বাই চান্স। এতদূর আমরা অনেক কষ্টে পৌঁছেছি, আমাদের কোনো রকম ভুল থাকলে চলবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.